সবাইকে স্বাগত। দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সাবেক ডিএমপি কমিশনার সহ ৩ জনের মৃত্যুদণ্ডের রায়, 2 জনের বিভিন্ন মেয়াদের সাজা। ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু ছাড়িয়েছে 1000, তাপমাত্রা কমতে লাগতে পারে 10 দিন। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর রামপুরায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং 2 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। বাকি 2 আসামির মধ্যে একজনকে যাবজ্জীবন এবং অন্য জনকে দেওয়া হয়েছে 20 বছরের কারাদণ্ড। রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আপিল করার কথা বলছে আসামিপক্ষ। গণ অভ্যুত্থান চলাকালে 2024 সালের 19 জুলাই রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামে এক ব্যক্তিকে গুলি করা হয়। এছাড়া সে সময় মায়া ইসলাম ও নাদিম নামের 2 জনকে হত্যার অভিযোগে মামলা করা হয় ট্রাইব্যুনালে। গত 15 জুন মামলার বিচার শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের বিচারিক প্যানেল সকালে রায় ঘোষণা করে। রায়ের আগে মামলার গ্রেপ্তার একমাত্র আসামি চঞ্চল চন্দ্র সরকারকে আদালতে হাজির করা হয়। রায়ে পুলিশের সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, তৎকালীন খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম, রামপুরা থানার তৎকালীন ওসি মশিউর রহমানকে দেয়া হয় মৃত্যুদণ্ড। এছাড়া রামপুরা থানার সাবেক এসআই তরিকুল ইসলাম ভূঁইয়া যাবজ্জীবন এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ডাদেশ দেয় আদালত। কমিশনার হাবিবুর রহমান, এডিসি রাশেদ এবং রামপুরা থানার ওসি মশিউর, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবগুলো চার্জ প্রমাণিত হয়েছে। যে চার্জ ছিল মায়া ইসলামকে গুলি করে হত্যা করা, নাদিম ইসলামকে গুলি করে হত্যা করা, মুসাকে গুলি করে আহত করা এবং আমির হোসেনকে গুলি করা, এই সবগুলো চার্জ তাদের 3 জনের বিরুদ্ধে প্রমাণিত হয়। সকল চার্জে তাদেরকে আজকের মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। রায়ে শহীদ পরিবার এবং আহত পরিবার ন্যায় বিচার পেয়েছে বলে জানান তিনি। আমরা এই রায়ে মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি এবং আমরা মনে করি এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। তবে আসামি পক্ষের আইনজীবী রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান। আমার ক্লায়েন্ট, তার কাছে কোনো অস্ত্র ছিল না। 19 জুলাই সে টেলিভিশন সেন্টারে ডিউটিতে ছিল, সিডিআরে সেটা বলা আছে, সিসিতে সেটা বলা আছে। আমরা বিক্ষুব্ধ। আমরা মাননীয় সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে বিচারের জন্য যাব। এর আগে আরও একটি মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। 2024 সালের গণ অভ্যুত্থানের পর পুনর্গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের আজ 5ম কোনো রায় ঘোষণা করা হলো। তবে রায়ে শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে পলাতকদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি সংশ্লিষ্টদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। অন্ধত্ব প্রতিরোধ সহ শিশুদের পুষ্টিহীনতা দূর করার লক্ষ্যে এই বিশেষ ক্যাম্পেইন চলে বিকেল 4টা পর্যন্ত। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। 6 থেকে 11 মাস বয়সীদের দেওয়া হয় নীল রঙের ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের দেওয়া হয় লাল রঙের ক্যাপসুল। 2,35,00,000-এরও বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সকালে রাজধানীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পার্সও পরিদর্শন করেছেন। সকাল 9টা 15 রাজধানীর শেরেবাংলা নগরে আকস্মিকভাবে স্পার্সোর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এই প্রতিষ্ঠানের কার্যালয় ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী স্পার্সোর প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তারেক রহমান স্পার্সোকে একটি আধুনিক যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা। রবিবার সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এই আয়োজন করা হয়। এতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, গণস্বাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা সুরভি এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী, শিক্ষকরা অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের খোঁজ খবর নেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দিতে হবে। নিজেদের দক্ষ, যোগ্য, দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মধ্যাহ্নভোজ শেষে শিক্ষার্থীরা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংসদের লাইব্রেরি পরিদর্শন করেন। পরে অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেন তারা। খাগড়াছড়ির বিভিন্ন পাহাড়ে ৩৫,০০০ পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। এর মধ্যে পৌর এলাকায় রয়েছে প্রায় ৩৫,০০০ পরিবার। ফলে বর্ষাকালে পাহাড় ধসের ঘটনা ঘটছে। খাগড়াছড়ি সদরের শালবন, কদমতলী, কুমিল্লা টিলা, মোল্লাপাড়া, কলাবাগান, নেন্সি বাজার, কৈবল্যপীঠ ও সবুজবাগ এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন অনেক মানুষ। তাদের বেশিরভাগই ছিন্নমূল। পাহাড় ধসের দুর্ঘটনা থেকে তাদেরকে রক্ষায় জেলা প্রশাসন মাঝে মধ্যে মাইকিং করে থাকে। ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হলো। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। অবশ্য এতে কেউ হতাহত হয়নি। কোথাও জায়গা না পেয়ে বাধ্য হয়ে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে থাকতে হচ্ছে বলে জানান বাসিন্দারা। সরকারের কাছে পুনর্বাসনের দাবি তাদের। প্রতি বছর আমাদের মাটি ভাঙি পড়ে, ঘরে রাতে থাকে ভয় হয়। ঘরের উপরে ঘর করছি, সিমেন্টের বস্তা টস্তা দিয়ে আটকে রাখছি। বৃষ্টি আসলে মোটামুটি ঝুঁকিপূর্ণতে থাকি আমরা। পরিবেশ কর্মীরা বলছেন, পাহাড় কেটে অপরিকল্পিত বসতঘর নির্মাণের কারণে ভূমি ধসের ঘটনা ঘটছে। পর্যাপ্ত পরিমাণে গাছ লাগানো দরকার এবং যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ থাকে সেখানে কিভাবে আমরা যে বায়ো ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আমাদের এই যে পাহাড়গুলোকে রক্ষা করতে পারি সেই উদ্যোগ দরকার। পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ জনবসতি সরিয়ে নিতে কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভার মাধ্যমে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং সিদ্ধান্তগুলো প্রচার করা হচ্ছে এবং কার্যকর করা হচ্ছে। পাহাড় কেটে বসতি স্থাপনকারীদের প্রায় সবাই দেশের বিভিন্ন সমতল এলাকা থেকে খাগড়াছড়িতে গেছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। নূর আলম, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে থাকছে উদ্দীপ্ত, যা কিছু ভালো ও উদ্দীপনার। রংপুরের লাবণ্য আক্তার মনি 6 মাস আগেও শহরের বিভিন্ন স্থানে তিনি ভিক্ষা করতেন। সেই পথ ছেড়ে এখন নতুন স্বপ্ন দেখছেন তৃতীয় লিঙ্গের লাবণ্য। তিনি এখন সফল মুদি দোকানি। 2016 সালে তৃতীয় লিঙ্গের পরিচয় পাওয়ায় বাসা থেকে বের করে দেয়া হয় লাবণ্যমণিকে। হতাশা আর বুক ভরা কষ্ট নিয়ে চলে আসেন রংপুর শহরে। সেখানেই দেখা হয় অন্যদের সাথে। তাদের সাথেই ভিক্ষাবৃত্তি করে কেটে যায় 10 বছর। তবে আর ভিক্ষাবৃত্তি নয়, অন্যদের মতো বাঁচতে চান লাবণ্য। হিজরা সম্প্রদায়ের সহযোগিতায় 3 মাস আগে গড়ে তোলেন মুদি দোকান। যাতে এই দোকানটা দিয়ে আমি ভালো কোনো কিছু করে দেখাতে পারি এই সমাজের মানুষকে। অভিশাপটা আমাদের জীবনে লেগে আছে, যাতে ওটার দ্বিতীয়বার কখনো আমার জীবনে না আসে। অদম্য ইচ্ছাশক্তি আর ভালোবাসায় মুদি দোকান নিয়ে স্বপ্ন পূরণ করার পাশাপাশি বাকি সঙ্গীদেরও নিজেকে বদলানোর বার্তা দিচ্ছেন তিনি। আজকে আমি লাবণ্য সব ছেড়ে যেমন কর্মমুখী হয়েছি, আজকে যদি আমার পাশে দাঁড় হয় 10 জন, তখন কিন্তু ওটা দেখবে আমার আরো 10টা বোনেরা, 10টা মায়েরা। দেখার পর কি হবে, ওদের মনে কিন্তু সাহস জাগবে। রংপুর নগরীর রেলওয়ে কলোনিতে মুদি দোকান নিয়ে সাড়া ফেলেছেন লাবণ্যমণি। আমরা লাবণ্য আপাকে দেখছি এখানে খুব সুন্দরভাবে, মনে করে এখানে আমাদেরকে বলতেছে, ভাই আমি এখানে একটা দোকান করব, দোকান করিয়ে এখানে ব্যবসা প্রতিষ্ঠান করি আমি খাবো। এখন উনি এসব থেকে বের হয়ে নিজের একটা ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন। হ্যাঁ, এতে শুধু আমি না, আমাদের এলাকার অনেকে অনেক খুশি। আগে যে তালি দিছে তালি, আর এনকে তো তালি নাই, এনকে তালি ছাড়া এটা কত ভালো হয়েছে। ভিক্ষাবৃত্তি ছেড়ে সফল ব্যবসায়ী হওয়ায় লাবণ্যমণি তৃতীয় লিঙ্গের জন্য অনুপ্রেরণার।
সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউরোপ জুড়ে চলমান তাপপ্রবাহে ফ্রান্সের মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। দেশটির জনস্বাস্থ্য সংস্থার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদের মধ্যে অধিকাংশই বয়োজ্যেষ্ঠ বলে জানিয়েছে ফ্রান্সের জনস্বাস্থ্য বিভাগ। ইউরোপে চলমান তাপপ্রবাহ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। প্রচণ্ড গরমের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়াবিদরা জানান 20 জুন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে সবচেয়ে বেশি। স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রেস ফরাসি গণমাধ্যম লা ট্রিবিউনকে জানিয়েছেন তাপমাত্রা কমতে কমপক্ষে আরও 10 দিন লাগতে পারে। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 1430 জনে দাঁড়িয়েছে। 50,000-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপে নিচে আটকে পড়া লোকজনকে খুঁজে বের করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। সাধারণ মানুষও উদ্ধার কাজে অংশ নিচ্ছে। উদ্ধার কাজ চলাকালে শুক্রবার পুনরায় 4.9 মাত্রার ভূমিকম্প হলে উদ্ধারকর্মী সহ সবাই আতঙ্কিত হয়ে পড়েন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিছু এলাকায়, বিশেষ করে লাগুইরা রাজ্যে ভারী যন্ত্রপাতির অভাব এবং ত্রাণ কার্যক্রমে ধীরগতির কারণে ক্ষোভ ও হতাশা বাড়ছে। ভেনেজুয়েলার সরকারি তথ্য অনুযায়ী শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর 172 জন এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন। জাতিসংঘের অনুমান জোড়া ভূমিকম্পের কারণে প্রায় $670 কোটি প্রত্যক্ষ ক্ষতি হয়েছে দেশটির। হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে স্থানীয় সময় শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে কেশম ও সিরিক এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র জানায় হরমুজ প্রণালীতে জাহাজে হামলার জবাবে সিরিক শহর, বন্দরে লেঙ্গে ও কেশম দ্বীপে হামলা চালিয়েছে মার্কিন নৌ ও বিমান বাহিনী। হরমুজের কাছে ইরানের 10টি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানায় সেনকম। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। যে কোনো হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সাবেক ডিএমপি কমিশনার সহ 3 জনের মৃত্যুদণ্ডের রায়, 2 জনের বিভিন্ন মেয়াদের সাজা। ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু ছাড়িয়েছে 1000, তাপমাত্রা কমতে লাগতে পারে 10 দিন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।